তো আমরা এখন দেখবো বৃত্তের পরিধি কাকে বলে। দেখো তার আগে দেখো এখানে কিন্তু বেশ কয়েকটা পয়েন্ট লিখেছি, দেখি আমরা এই পয়েন্টগুলো আসলে আদৌ এতক্ষণ যে আলোচনা করেছি সে আলোকে বুঝতে পারি কিনা। বৃত্তের কেন্দ্র কাকে বলে? বৃত্তের কেন্দ্র একটাই থাকে, এটা কেন্দ্র, আমাদের ক্লিয়ার হয়ে গেছে। বৃত্তের ব্যাসার্ধ কাকে বলে? এটাকে বলে, এটাও ক্লিয়ার হয়ে গেছে। বৃত্তের ব্যাস কাকে বলে? এটাকে যে বলে সেটাও ক্লিয়ার হয়ে গেছে। এবং কতগুলো ব্যাস থাকে? অগণিত। এবং বৃত্তের জ্যা কাকে বলে? সেটাও শেষ হয়ে গেছে। এইভাবে অথবা এইভাবে থাকে একদম মাথা পর্যন্ত, নট অল্প অল্প করে, সেটাও শেষ হয়ে গেছে। বৃত্তের স্পর্শক কাকে বলে? স্পর্শক, স্পর্শক দেখো এই জিনিসটা যদিও শেষ করিনি কিন্তু আলটিমেট কিন্তু শেষ হয়ে গেছে। একটি সরলরেখা যদি একটি বৃত্তকে একটিও কেবল একটি মাত্র বিন্দুতে ছেদ করে তবে তাকে স্পর্শক বলে। তার মানে দেখো কেবল একটা বিন্দুতে ছেদ করতে হবে, যদি দুইটা বিন্দুতে ছেদ করে তাহলে হবে না। যেমন এখান থেকে তুমি এইবার আবার বের করে নিয়ে যাও, এই যে একটা বিন্দুতে ছেদ করেছে, সো এটা একটা বৃত্তের স্পর্শক। এই বরাবর নিয়ে আসো, এটা একটা স্পর্শক, যে একটা বিন্দুতে ছেদ করেছে। কিন্তু যখন তুমি এইভাবে দিবা তখন ছেদক হয়ে যাবে, স্পর্শক হবে না। কারণ তখন এই একটা স্পর্শক, এই যে আর একটা স্পর্শক আছে, দুইটি স্পর্শক মানে হবে না। আশা করি তুমি বুঝতে পেরেছো। একটা বৃত্তের যে দুইটা স্পর্শক থাকতে পারে, না সরি দুইটি স্পর্শক নেই, এরকম ভাবে অসংখ্য স্পর্শক তুমি আঁকতে পারো, কিন্তু স্পর্শক সবসময় বৃত্তকে একটা বিন্দুতেই ছেদ করে। তাহলে কোশ্চেন হচ্ছে একটা বৃত্তের কয়টা স্পর্শক থাকে? অসংখ্য। একটা স্পর্শক বৃত্তকে কয়টা বিন্দুতে ছেদ করে? কেবলমাত্র শুধুমাত্র একটা বিন্দুতে স্পর্শ করে। এখন দেখো বিন্দুতে ছেদ করে। বৃত্তের পরিধি কাকে বলে? এখন বৃত্তের পরিধি হচ্ছে, দেখো এটা হচ্ছে এই যে চারপাশে যে রাউন্ড আঁকছি, এই জিনিসটা টোটাল এরিয়াটাকেই পরিধি বলা হয়। যেটা আমরা এতক্ষণ পরিসীমা আকারে পড়েছি তখন সেটা বৃত্তের ক্ষেত্রে হয়ে যায় পরিধি। তো এই জিনিসটাকে প্রকাশ করা হয় 2 পাই আর আকারে। তো বৃত্তের পরিধিকে কি বলা হয়? 2 পাই আর। যদি পরীক্ষায় বলে বৃত্তের পরিধি বের করো তখন তুমি 2 পাই আর লিখবা। 2 এর মান তো 2, পাই এর মান তো আমরা সবাই জানি 3.1416, এবং আর এর মান মানে ব্যাসার্ধ, ব্যাসার্ধ দেওয়া থাকবে, ব্যাস দেওয়া থাকলে তুমি পাবা। যদি বলে এই পুরোটার মান হচ্ছে 10, তার মানে এর অর্ধেকই তো ব্যাস, তাহলে 5, এখানে 5 দিয়ে গুণ দিয়ে দিবে। অথবা অনেক সময় অপশনে পায়ের মান যেহেতু গুণ করলে ক্যালকুলেটর অ্যাপ্লিকেশনে ইউজ করার নিয়ম নাই, সো পাই থেকে যায়, তাহলে 5 দুগুণে 10, তার মানে 10 পাই হবে তোমার অ্যানসার। অথবা তুমি একটা আইডিয়া করে, একটা কি থাকে, একটা আইডিয়া করে মান থাকে যে সবগুলোর মতো একদম ফিক্সড মান না থেকে আশেপাশের মান। যেমন মনে করো এটা যদি 3.1416 না ধরে 3 ধরতাম তখন কি হতো? 3 10 30 এসে যেত। সো 30/31 যেহেতু বেশি আছে 31 ধরো, তো 31টা হবে ধরো সাপোজ সঠিক রেজাল্ট। তাহলে আর গুলো থাকবে 35, আর একটা 40, আর একটা 25 কম থাকলো। সো তোমার কিন্তু একটা আইডিয়া থেকে অ্যানসার হবে, এটা হবে সঠিক অ্যানসার। সো এভাবেও কিন্তু তুমি অ্যাকুরেট অ্যানসারটা, অর্থাৎ তোমার পরীক্ষায় এমন ভাবে রেজাল্ট দেওয়া থাকবে এবং এমন অপশন গুলো থাকবে, তুমি যদি বিষয়গুলো জানো, একটু বুদ্ধি খাটাও, তাহলে তোমার এগুলো নিয়ে আর কোনো সমস্যা হবে না বা তোমার কোনো সময় নষ্ট হবে না। এখন আমরা পরের স্লাইডে চলে যাই, দেখি কি আছে। দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। খুব ভালো করে খেয়াল করো, এই জিনিসগুলো একটু পরে বোঝাবো। বিপরীত ক্রমে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আবার অর্ধবৃত্তস্থ কোণ 1 সমকোণ বা 90 ডিগ্রি। সব সময় খুব ভালো করে খেয়াল করো, আগে বৃত্তাংশ, বৃত্তকলা, এই বৃত্তচাপ, এই জিনিসগুলো খেয়াল করো। তুমি এই যে একটা বৃত্ত টানলা, খুব ভালোভাবে খেয়াল করো, এখানে সেন্টার ছিল আর এদিকে ছিল ব্যাসার্ধ। এখন দেখো তুমি যে কোনো অংশ থেকে মনে করো যে এই এতটুকু তুমি এই যে কেটে নিলা, এই যে এতটুকু, এই যে এই এতটুকু এরিয়া নিছো, যার কি আছে দুইটা বৃত্ত, এই যে প্রান্ত বিন্দু আছে, খেয়াল করে এখানে দেখানো আছে, অর্থাৎ প্রান্ত থেকে যে কোনো দুইটা বিন্দু দিয়ে একটু অংশ কেটে নিলা, সেটাকে বলা হয় বৃত্তচাপ। বৃত্তচাপ অর্থাৎ পুরো পরিধির উপর থেকে যে কোনো একটা অংশ কেটে নাও, শুধু পরিধি থেকে কিছু একটা অংশ কেটে নাও, সেটাকে বলা হয় চাপ। এবং এই যে চাপ কেটে নেওয়ার পরে ভেতরে যে অংশটুকু সৃষ্টি করছে সেই পুরো অংশ বা এরিয়ার ক্ষেত্রফলটুকুকে বলা হয় কলা বা বৃত্তকলা। তাহলে বৃত্তকলা, তাহলে বৃত্তকলা কি? কোন একটা অংশ চাপ কেটে নেবে, সেই চাপদ্বয়ের প্রান্তবিন্দু যদি বৃত্তের কেন্দ্র পর্যন্ত বর্ধিত করি বা যোগ করি, অর্থাৎ একটা চাপ, যতটুকু চাপ কেটে নিছি সেটাকে যদি আমি চাপের প্রান্তবিন্দু দ্বয়কে পরস্পর কেন্দ্র পর্যন্ত বর্ধিত করি, এর মাঝখানে যতটুকু এরিয়া হবে সেটাকে বলা হচ্ছে বৃত্তকলা বা ওই চাপদ্বয়ের ক্ষেত্রফল। আর বৃত্তাংশ মানে কি? বৃত্তের পুরো অংশ থেকে যে কোনো একটা অংশ তুমি কেটে নিলে তাকে বলা হবে বৃত্তাংশ। যেমন দেখো এখানে দেখানো আছে
এটা বৃত্তাংশ, মানে পুরো বৃত্ত থেকে আমি এতটুকু অংশ কেটে নিচ্ছি। তুমি চাইলে এতটুকু অংশ কেটে নিতে পারো, এটাও একটা বৃত্তাংশ হবে। তুমি চাইলে এতটুকু অংশ কেটে নিতে পারো, এটাও একটা বৃত্তাংশ হবে। তুমি চাইলে এই বরাবর ভাগ করে এটাও কেটে নিতে পারো, একদম মাঝ বরাবর দিয়েও নিতে পারো, অর্থাৎ যে কোনো ছোট্ট করে তুমি চাইলে এতটুকু অংশ নিতে পারো, এটাও এই বৃত্তের একটা অংশ। সো বৃত্তাংশের কোনো লিমিট নেই, অসংখ্য। তবে বৃত্তকলা আর বৃত্তচাপের একটু ডিফারেন্স আছে, যে তোমার অবশ্যই কি করতে হবে, একটা পরিধি, চাপ সবসময় কি থেকে তৈরি হবে, পরিধি থেকে তৈরি হবে। আর এই পরিধির দুই প্রান্তকে যদি তুমি এই কেন্দ্র পর্যন্ত বর্ধিত করো, মাঝখানের জায়গাটা হবে বৃত্তকলা। তো এইটা বের করার সূত্র ছিল, দেখো খেয়াল করো, এই চাপটাকে যদি এস বলা হয়, খেয়াল করো, আর এই কোণটাকে যদি থিটা বলা হয়, দেখো এস ইকুয়াল টু এই যে চাপের মান, এই পুরো চাপটাকে তুমি এস ইকুয়াল টু কিভাবে বের করবা, তাহলে এটা ছিল এস, এটা ছিল থিটা, তাহলে এস ইকুয়াল টু আর থিটা, এটা কিন্তু একটা সূত্র আছে যে বৃত্তচাপ ইকুয়াল টু, এটা তো সবসময় আর মানে ব্যাসার্ধের সমান, আর কোণটা হচ্ছে থিটা, এখানে বসায় দিতে পারি, এখানে কিন্তু মান বের হয়ে যাবে, এস ইকুয়াল টু আর থিটা। তো এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এই সূত্রগুলো অনেক সময় পরীক্ষায় আসে, বৃত্তচাপের সূত্র। এখন দেখো বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, খুব ভালো করে খেয়াল করো, মনে করো যে এইবার একটা বৃত্ত নিলাম, চাপ, চাপ মানে কি, আমি এই বরাবর নিলাম, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, বৃত্তস্থ কোণ মানে কি, এই যে এই বরাবর একটা যোগ করতে হবে, এই বরাবর একটা যোগ করতে হবে, এই যে বৃত্তস্থ কোণ মানে বৃত্তের ভেতরে কোণ। বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, অর্থাৎ এই বরাবর যদি বৃত্তের কেন্দ্র হয়, তাহলে এই বরাবর আবার একই চাপের উপর তোমাকে এটা যোগ করতে হবে, তাহলে এখানে একটা কোণ হয়েছে, এখানেও একটা কোণ হয়েছে। সো এইটা যদি 60 ডিগ্রি হয়, এইটা হবে 30 ডিগ্রি, কারণ অর্ধেক। বুঝতে পেরেছো, এই কথাটা কিন্তু এখানে বলা আছে, এগুলো কিন্তু সূত্র ফিক্সড, তোমার মুখস্থ রাখতেই হবে। তাহলে একটা বৃত্তের এই যে একই চাপের উপরে একটা তুমি কি করেছো, এই জিনিসটা তুমি এই চাপটা নাও, এটা কিন্তু অবশ্যই বৃত্তস্থ কোণ তৈরি করতে হবে, কেন্দ্রস্থ কোণের কথা না। বৃত্তস্থ কোণ মানে সবসময় এই যে এই বৃত্তের ভেতরের মাথায় তৈরি করতে হবে। তার মানে আমরা এই ত্রিভুজটা যদি বুঝাই, এই চাপটার কথা যদি চিন্তা করি, খেয়াল করো, এই চাপটাকে আমরা এইভাবে যোগ করব, এই চাপটাকে আমরা এইভাবে যোগ করব, এই যে এখানে একটা কোণ তৈরি হয়েছে, এই যে একই চাপের উপরে, খেয়াল করো, একই চাপের উপরে। সো এই কোণটা যতখানি, আমরা যদি এই কেন্দ্র থেকে এই বরাবর এই যে যোগ করেছি, এই কোণটা কিন্তু তার ডাবল হবে, অর্থাৎ এটা যদি a হয়, এটা কিন্তু 2a পরিমাণ হবে। এটা কি বলা হচ্ছে, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ, ওই চাপের উপরেই দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের অর্ধেক, আর বৃত্তস্থ কোণের থেকে কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ। তাই কেন্দ্রস্থ কোণের তুলনায় অর্ধেক, আর বৃত্তস্থ কোণের তুলনায় কেন্দ্রস্থ কোণ দ্বিগুণ হয়। আশা করি এই বিষয়গুলো তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই যে ওই কথাটা বলা আছে, এটা কি বোঝা আছে চিত্রের মাধ্যমে, অথবা তোমাদের যখন কোনো কিছু মান দরকার হবে, দেওয়া থাকবে ভ্যালু, বাকিটুকু এর সাথে কম্পেয়ার করে তোমরা বের করতে পারবে। এখন দেখো সেম ভাবে বিপরীত ক্রম ওই কথাই বলা আছে, আবার অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ বা 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, খুব ভালোভাবে খেয়াল করো, অর্ধবৃত্তস্থ কোণ, দেখো এই বরাবর যদি আমরা একটা কি ধরলাম, এটা কিন্তু একটা বৃত্ত ধরলাম, এখন অর্ধবৃত্তস্থ কোণ, খেয়াল করো, এটা একটা বৃত্তস্থ কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ। এখন দেখো অর্ধবৃত্তস্থ কোণ, এই কোণের অর্ধেক কোণ যদি তুমি নাও, এই কোণের যদি অর্ধেক নাও, সেটা সবসময় কি হবে, অর্ধবৃত্তস্থ কোণ সবসময় 90 ডিগ্রি হবে, অর্থাৎ বৃত্তের যে বৃত্তস্থ কোণ আছে তার যদি তুমি অর্ধেক নাও, সেটা সবসময় 90 ডিগ্রি হবে। তো আশা করি বৃত্তকলা, বৃত্তচাপ, বৃত্তাংশ, বৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এবং বৃত্তের কেন্দ্রস্থ কোণ, পরিধি, ব্যাস, এরপরে দেখো ব্যাসার্ধ, বৃত্তচাপ, এই প্রত্যেকটা বিষয় শেষ হয়ে গেছে। এখন আমরা পরের স্লাইডে যাই, দেখি তোমাদের জন্য কি আছে। দেখো তোমাদের জন্য সেলফ প্র্যাকটিস নামে কিছু কথা আছে, এই সেলফ প্র্যাকটিসটা যদি তোমরা একটু তোমাদেরকে দেখিয়ে দেব, এবং তোমরা এখান থেকে আইডিয়া নিবে পুরো জিনিসগুলো থেকে কিভাবে কোশ্চেন আসতে পারে। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, খুব ভালো করে খেয়াল করো। ব্যাস, আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল কি, ও সরি দেখো ক্ষেত্রফলের সূত্রটা কিন্তু তোমাদেরকে এখন একবারও বলা হয়নি, আমরা পরিধির সূত্রটা পড়েছি এখানে। পরিধি কাকে বলে, তো বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা একটু বলি। ক্ষেত্রফল যেটা খুব দরকার, বৃত্তের ক্ষেত্রফল বা a সমান পাই r স্কয়ার,
পাই আর স্কয়ার। পাই তো ফিক্স সব সময়, আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তার মানে ক্ষেত্রফল ব্যাসার্ধের সাথে বর্গের সমানুপাতিক। তাহলে অপশন আসতে পারে বৃত্তের ক্ষেত্রফল ব্যাসার্ধের সাথে কেমন সম্পর্ক, বর্গের সমানুপাতিক। ব্যাসার্ধ যদি 3 গুণ বাড়ে, ক্ষেত্রফল কত গুণ বাড়বে, 3 গুণ। দেখো ব্যাসার্ধ 3 গুণ বাড়ছে, তার মানে ক্ষেত্রফল হবে বর্গের সমানুপাতিক কত, 9 গুণ হবে, 9 গুণ। ব্যাসার্ধ যদি দ্বিগুণ করে, তার মানে আর কে দ্বিগুণ করা হবে, 2r হবে। তাহলে আর কত হয়ে যাবে, 2 দুগুণে 4 আর স্কয়ার। তার মানে দেখো এই যে 4 গুণ বেড়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো, বর্গের সমানুপাতিক হবে ক্ষেত্রফল, কার বর্গের সমানুপাতিক, ব্যাসার্ধের। এই কথাগুলো দেখো শেষে বলা আছে, তুমি পরের স্লাইডে, শেষের স্লাইডে চলে যাও। এই যে ক্ষেত্রফল ব্যাস 3 গুণ, ব্যাস 3 গুণ, খেয়াল করো ব্যাস, ব্যাস কত আছে, ব্যাস, ব্যাস 3 গুণ করা হয়েছে। ব্যাস মানে কি আমরা জানি 2r, একে 3 গুণ করা হয়েছে, তার মানে কি ডাবল হয়ে যাবে, তাই না, 3 দুগুণে 6। তো তো এখান থেকে দেখো ক্ষেত্রফল, আসলে এখানে ব্যাস না দিয়ে ব্যাসার্ধ হবে, সরি এখানে ব্যাসার্ধ হবে, তবে অপশনটা 9 গুণ হবে। তোমরা বুঝতে পেরেছো, কারণ ব্যাসের সাথে সম্পর্কটা আবার অন্যরকম। তখন 2 আমার সূত্র হচ্ছে পাই আর স্কয়ার, কিন্তু ব্যাস হচ্ছে 2r। এখন দেখো একটি গাড়ির চাকা প্রতি মিনিটে 90 বার ঘোরে, 1 সেকেন্ডে চাকাটি কতবার ঘুরবে। একটা গাড়ির চাকা অবশ্যই গোলাকার থাকায়, সে যখন পুরো একবার ঘোরে সে কিন্তু 360 ডিগ্রি ঘুরে শেষ করে ফেলে, তাই না। তো ওই কথাটাই বলছে যে যদি কি বলছে, চাকা প্রতি মিনিটে 1 মিনিটে 90 বার ঘোরে, তার মানে খেয়াল করো 1 মিনিট সমান, 1 মিনিট সমান আমরা জানি 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তার মানে সে 60 সেকেন্ডে ঘোরে হচ্ছে 90 বার, 1 সেকেন্ডে ঘোরে কত, অবশ্যই 90 বার 60। তার মানে 0 0 কাটা, আমরা যদি 3 দিয়ে কাটি, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, তার মানে 3/2 বার, এতবার সে হচ্ছে ঘোরে 1 সেকেন্ডে। একবার ঘুরলে হয় 360 ডিগ্রি, 3/2 বাই ঘুরলে কত হয়, এই 540 আসে। এই যে 1 সেকেন্ডে ঘোরে 3/2 ভাগ, ওই যে ওখানে করে দেখানো হয়েছে, ঘুরলে 360 ডিগ্রি অতিক্রম করে, ও 3 বার ঘুরলে হবে এই যে 360 গুণন 3 ভাগ 2। তাহলে দেখো 360 গুণন হচ্ছে 3 আর নিচে হচ্ছে 2, ভাগ করো, দেখো 540 বের হবে। তো আশা করি কিভাবে বের হয়েছে তোমরা কিন্তু বুঝতে পেরেছো। খালি এতটুকু মনে রাখবা, একটা চাকা একবার ঘোরা মানে পুরো বৃত্তকে অতিক্রম করা। আমরা কিন্তু কোণের প্রকারভেদ লেকচার 1 এ যখন দেখেছি জ্যামিতি, যে একটা বৃত্তের, পুরা বৃত্তের কোণের পরিমাণ কত, 360 ডিগ্রি, 360 ডিগ্রি পুরা বৃত্তের, শুধু যদি বলে বৃত্তের কোণের মান কত, 360 ডিগ্রি, শেষ, কোনো ক্লিয়ার, এখানে কোনো কথা নেই। সেম ভাবে এবিসিডি চতুর্ভুজের এবি সমান্তরাল সিডি, তার মানে একটা চতুর্ভুজ দিলাম, আঁকলাম, দেখা যাক কি বের হয়। তাহলে এবি, এটাকে যদি এডি, এটাকে বিডি, সিডি ডিডি, এবি তার মানে এবি সমান্তরাল সিডি, এরা সমান্তরালে আছে, সমস্যা নেই। এবং এসি সমান্তরাল বিডি, এসি কই, এসি দেখো খেয়াল করো, এসি সমান বিডি, এসি সমান হচ্ছে বিডি, অর্থাৎ কর্ণগুলো সমান। এবং এ কোণ সমান 90 ডিগ্রি, বলে সঠিক চতুর্ভুজ কোনটি, দেখো আয়তক্ষেত্র, অবশ্যই, কারণ এই যে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল, এবং দেখো যে কর্ণদ্বয় পরস্পর সমান, এবং একটা কোণ 90 ডিগ্রি, তার মানে বাকি সবগুলো কোণ 90 ডিগ্রি, সো সেটা একটা আয়তক্ষেত্র হবে। তবে এই জিনিসটা অনেক সময় যদি বর্গ অপশন দেওয়া থাকতো, সো তুমি বর্গ কিন্তু দাগাতে পারতে, কিন্তু এখানে বর্গ থাকবে না, কারণ যে কোনো সঠিক অ্যান্সার একটাই থাকবে। আশা করি তুমি বুঝতে পেরেছো। যদি ভালোভাবে একটু ধরতে পারো তাহলে কিন্তু তোমার জন্য কোনো সমস্যা নেই। এবং দেখো একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরটির পরিসীমা 32 মিটার হলে ঘরটির দৈর্ঘ্য কত হবে। এটা আমি পুরো করে দেবো না, একটু তোমাদের টেকনিক বলে দিই। এটা আয়তাকার ঘর, তার মানে তার ক্ষেত্রফল সবসময় কি হবে, ক্ষেত্রফল সমান সবসময় দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে। তাহলে তোমার দৈর্ঘ্য আর প্রস্থ বের করে আনতে হবে, এটাই শর্ত। দেওয়া আছে কি পরিসীমা, পরিসীমা কত 32, তার মানে এটা সমান কি আছে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ দেওয়া আছে, তার মানে দৈর্ঘ্য যোগ প্রস্থ 2 এর পাশে ভাগ দিয়ে দাও, হয়ে যাবে কত 16। তার মানে 16 সমান কি, 16 সমান দৈর্ঘ্য যোগ প্রস্থ, এই কথাটা। তাহলে দৈর্ঘ্য যোগ প্রস্থের মান কত, 16। এতটুকু ক্লিয়ার। এখন দেখো দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, দৈর্ঘ্য যদি x, খেয়াল করো দৈর্ঘ্য প্রস্থের 4 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি তুমি কি ধরো, প্রস্থ যদি x মিটার ধরো, অতএব দৈর্ঘ্য তোমার জন্য কি হবে, দৈর্ঘ্য অবশ্যই কি হবে x যোগ 4 মিটার, x যোগ 4 মিটার, এই গুলো তাহলে x যোগ 4 আর x তুমি বসায় দাও, x স্কয়ার একটা ভ্যালু এসে যাবে, এই পাশে 16 আছে, করলে সেখান থেকে x এর মান আসবে, পরে দৈর্ঘ্য পাবে প্রস্থ পাবে, বসায় দিলে পারে ক্ষেত্রফলের সূত্রের কাছে দৈর্ঘ্য গুণন প্রস্থ, তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে। এই জিনিসটা জাস্ট তুমি করবে, কিভাবে 10 মিটার হলো একটু করে দেখবে, এটা তোমাদের জন্য একটা প্র্যাকটিস।
তারপর আমি কিন্তু পুরো সম্ভাবনা যেভাবে করবা সব দেখিয়ে দিয়েছি। আশা করি পুরো জ্যামিতির এই পার্টটা তোমাদের ভালো লেগেছে। এবং সব থেকে মজার কথা হচ্ছে এই লেকচারটার মাধ্যমে আমাদের গণিত লেকচার কিন্তু এখানে শেষ হতে চলেছে, মানে শেষ। তো পুরো জার্নিটা আমাদের সাথে ছিলাম অনেক কষ্ট করে। আশা করি যে অনেক বেশি বেনিফিটেড না হলেও একটু হলেও উপকার হবে। এবং সবগুলো লেকচার যদি ভালোভাবে শেষ করো, পরীক্ষার হলে একটা কনফিডেন্সের সাথে তুমি যেতে পারবে। 10টা এমসিকিউ সঠিক না হলে 8 থেকে 9টা এমসিকিউ আশা করি পারবা। তবে হুবহুব যে যেগুলো দেখানো আছে সেগুলোই আসবে এমন বিশ্বাস নিয়ে কখনো কেউ পরীক্ষার হলে যাবে না। শুধু এতটুকু বলতে পারি যে এই নিয়মগুলো যদি ফলো করো তাহলে অবশ্যই এই নিয়মগুলোর উপর বেস করে তুমি যা আসুক সেটা সলভ করতে পারবে। তো অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য থাকবে। আসলে মোটিভেশন দেওয়ার কিছুই নেই, সবসময় যে বেশি পড়বে, যে বেশি পরিশ্রম করবে, দিন শেষে সফলতা আর শেষ হাসিটা সেই হাসবে। তো শেষ হাসিটা সুন্দরভাবে দেওয়ার জন্য সবসময় নিজেকে প্রিপেয়ার্ড রাখো, বেশি করে প্রস্তুতি নাও, অনেক অনেক বেশি পড়ো। আর সেই সাথে সবসময় মেডিবির সাথে তুমি থাকো, অন্যকে থাকার জন্য অনেক অনেক বেশি অনুপ্রাণিত করো। তো আজ এখানেই শেষ করছি গণিতকে। অনেক অনেক ভালো থাকবে। টাটা, গুড বাই।